এই যে দিনের পর দিন আমরা যে প্রবলেমগুলো অ্যাড্রেস করছি না, এই কারণেও আস্তে আস্তে সম্পর্কে দূরত্ব চলে আসে। কারণ আমি ওর সাথে মেন্টালি অ্যাটাচ হতে পারছি না, আমি অ্যাডজাস্ট করতে পারছি না। একটা মানুষ না বিয়ে করলে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে না। উনি বিয়ের আগের দিন দুপুর পর্যন্ত সিগারেট নিয়েছেন এবং উনি আপনাকে কবুল বললেন বিকেলে, তারপর রাত্রেবেলা থেকে উনি সিগারেট খাওয়া বন্ধ করে দিবেন। আলটিমেটলি এটা তো একটা বিহেভিয়ারাল ইফেক্ট। আপনি একটা রিলিজিয়াস ফিলোসফিতে বিশ্বাস করেন এবং আপনার পার্টনার যদি ওটা কমপ্লিটলি অপোজ করেন, আপনি মন থেকে কখনো শান্তি পাবেন না, আপনার সবসময় ইচি ফিল হবে। আপনারা যখন বিয়ে করবেন ম্যাচিওর অ্যাডাল্ট পার্টনার হওয়ার ট্রাই করেন। আচ্ছা, কিভাবে বুঝবো এই মানুষটা আমার জন্য পারফেক্ট ম্যাচ হবে? আচ্ছা, বিয়ে হলে তো দেখা যায় যে ভালোবাসা মরে যায়, তার মানে বিয়ের আগে তো অ্যাফেয়ার টাইমটাই বেশি বেটার না? বা কাইন্ড অফ ডেটিং করব, হালাল ডেটিং, কন্টিনিউয়াস চেঞ্জ করব ভালো না লাগলে, বা বিয়ের পরে যদি আমার শ্বশুর-শাশুড়ি নিয়ে সমস্যা হয়ে যায়, অথবা এই মানুষটাকে আমার 50% পছন্দ হচ্ছে বাট 50% আমার না পছন্দ হচ্ছে না, মন বলতেছে একবার রাজি হয়ে যাই, ব্রেন বলতেছে এখানে আমার সমস্যা হবে। আমার তো ওকে অনেক পছন্দ হয়ে গেছে কিন্তু বাবা মা এখনো রাজি হচ্ছে না, হচ্ছে বাবা মাই কিন্তু ওকে আমার সাথে দেখা করিয়ে দিয়েছিল। সো এরকম বিভিন্ন প্রশ্ন সাধারণত আমরা পেয়ে থাকি। আজকে আমরা চেষ্টা করব আপনাদের এরকম প্রশ্নগুলোর একটু উত্তর দেওয়ার জন্য। কিভাবে বুঝবো এই মানুষটা আমার জন্য পারফেক্ট পার্টনার কিনা? প্রশ্নটাতেই যদি আমি বলি একটু ভুল থাকে, একজন মানুষ আপনার জন্য কখনোই পারফেক্ট হতে পারবে না, কিন্তু আমরা যদি এভাবে প্রশ্নটা করি, এই মানুষটা আমার জন্য রাইট চয়েস কিনা, এই মানুষটা আমার জন্য একজন সঠিক জীবনসঙ্গী হবেন কিনা। কারণ একটা বিষয় দেখুন যে অনেক সময় আপনার জীবনে আপনার সিচুয়েশনটা এরকম থাকে যে আপনার কাছে মনে হচ্ছে পারফেক্ট একটা পিকচার আপনার মাথায় আঁকা আছে টিনেজ পিরিয়ড থেকে, যে হয়তো ওই মানুষটার লম্বা এরকম হতে হবে, চেহারা এরকম হতে হবে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ক্যারিয়ার, ফ্যামিলি স্টেটাস, বা ওভারঅল তার হবিজ এগুলো হবে, বা তার আচরণটা এরকম থাকবে, সে হিউমারাস হবে। বাট ওভারঅল আপনার সিচুয়েশনটাই হয়তো এরকম না, যে সারা জীবন যে প্রফেশনটা আপনি স্বপ্নে দেখে এসেছেন, আপনার লাইফের হয়তো কোনো একটা পরিবর্তনের কারণে প্রফেশনটা আপনার সাথে যাচ্ছে না। সো আপনার লাইফে পারফেক্ট ম্যাচ বলে আপনার মাথায় যে ড্রিমটা, ওই সময় ওটা নাও থাকতে পারে। জাস্ট একটা এক্সাম্পল আমি যদি দিই, যে আমরা যদি হাদিসের দিকেই তাকাই, একবার একটা সফর থেকে ফিরছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবির ইবনে আবদুল্লাহ ওনার সাথে ছিলেন এবং উনি খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলেন। তো নবীজি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, তখন উনি বললেন যে আমি তো নতুন বিয়ে করেছি, আমি আসলে ওনার সাথে সময় কাটাতে পারিনি, এর জন্য আসলে আমি একটু রাশে আছি, আমি ফিরছি। তখন নবীজি বলছেন যে ওনার বয়স কম হওয়া ভালো বা এরকম। তখন জাবির ইবনে আবদুল্লাহ খুব সুন্দরভাবে বললেন যে দেখুন, আমার এখনো কয়েকটা ছোট বোন আছে এবং আমার ওদের দায়িত্ব আছে যেগুলো পালন করতে হবে। আমি যদি এখন আমার চেয়ে বয়সে ছোট কাউকে বিয়ে করতাম, সেই ক্ষেত্রে আমাকে আরেকজনের দায়িত্ব নিতে হতো এবং তারকে বোঝাতে হতো এবং অনেক গাইডেন্স দিতে হতো। কিন্তু সেই জায়গায় আমার জন্য প্রয়োজন ছিল একজন ম্যাচিওর পারসন, যে কিনা আমার বোনদেরকেও বুঝতে পারবে, দায়িত্ব নিতে পারবে, আমাকেও আগলে রাখতে পারবে এবং অ্যাট দ্য সেম টাইম তার সাথে আমার মেন্টাল অ্যাটাচমেন্টটা অনেক সুন্দর হবে, আমিও তার দায়িত্ব নিতে পারবো। তাই আমি সিদ্ধান্ত নিয়েই বিয়ে করেছি আমার চেয়ে বয়সে বড় একজনকে। সো এই জিনিসটাই দেখেন একটা এক্সাম্পল, যেখানে নবীজি বলছেন যে তুমি যদি বয়সের ছোট কাউকে বিয়ে করতে সেটা ভালো, বা ওরকম কাউকে বিয়ে করো, উনি একটা উপদেশ দিচ্ছেন। কিন্তু উনি সুন্দরভাবে নবীজির সাথে ঘটনাটা আলোচনা করলেন যে আমার ক্রাইটেরিয়া এগুলা, কাজে পারফেক্ট না, আমার জন্য রাইট পারসন যিনি, তাকেই আমার আসলে বেছে নিতে হবে। এবং এখানে আরেকটা জিনিস যেটা আমি খুব বেশি প্রশ্নটা করে থাকি, যে আপনি যখন আপনার লাইফে একজন পারফেক্ট পারসন খুঁজছেন, একজন রাইট পারসন খুঁজছেন, আপনি কি আপনার নিজেকে বিয়ে করবেন? মানে হুবহু আপনার একটা ভার্সন আপনার সামনে দাঁড়ানো, সেম আপনার মতো, যেভাবে কথা বলেন, যেভাবে আপনি সেন্সিটিভিটি ফিল করেন, যেভাবে আপনি হয়তো অ্যাঙ্গার আউটবার্স্ট করেন, বা যেভাবে আপনি আসলে মানুষের সাথে ফিডব্যাক দেন বা রেসিপ্রোকেশন শো করেন ইমোশনাল, হুবহু আপনার মতো একজন মানুষকে কি আপনি বিয়ে করবেন? অনেক ক্ষেত্রেই প্রশ্নটার উত্তরে আসলে আরেকটা প্রশ্নই আসে, আমি তো নিজেই জানি না আমি কীরকম, অথবা মনে হয় একটু টাফ হয়ে যাবে। সো অ্যান্সারটা সেটাই যে দেখেন, আপনি যে আপনার নিজেকেই সহ্য করতে পারছেন না, সেই জায়গায় আপনি একজন পারফেক্ট ম্যাচ খোঁজার চেষ্টা করছেন। সো আপনি আপনার নিজেকে নিয়ে কতটুকু কাজ করছেন, আপনি আপনার নিজেকে আসলে কতটুকু জানেন, আপনি যে পারফেক্ট একজন পার্টনার খুঁজছেন, আপনার মাথার ভেতরে যে পারফেক্ট পার্টনারের ছবিটা আছে, সেটা আপনার লাইফে যদি 2-3 জনও চলে আসে বিয়ের আগেই, আপনি তাও তার সাথে ম্যাচ করতে পারবেন না, কারণ আপনার নিজের পার্সপেক্টিভ ঠিক নেই, আপনি আপনার নিজেকে ঠিক মতো জানেন না। সো সামনের মানুষটা পারফেক্ট কিনা তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট আপনি আপনার নিজেকে কতটুকু জানেন, আপনি একজন বেটার পার্টনার হিসেবে নিজেকে কতটুকু গড়ে তুলছেন, আপনি কি আরেকটা মানুষের জন্য
রাইট পারসন হতে পারবেন কিনা এটা নিয়ে আপনি কতটুকু কাজ করছেন, এরপরে পারফেক্ট না আপনি একজন রাইট ম্যাচ খোঁজার চেষ্টা করেন। বিয়ে হলেই ভালোবাসা কমে যায় কেন? বিয়ের আগে ভালোবাসার যে ডেসপারেশনটা থাকে, বিয়ের পরে কেমন জানি ওটা ফিকে হয়ে যায়, ছেলেদের দিক থেকেও মেয়েদের দিক থেকেও। আসলে ব্যাপারটা এরকম, বিয়ের পরে আমাদের বিভিন্ন রেসপন্সিবিলিটি চলে আসে। বিয়ের আগে ডেফিনেটলি আমাদের একটা আর্জ কাজ করে যে এই মানুষটাকে আমার হবে নাকি, মানুষটাকে কাইন্ড অফ আমরা অ্যাচিভ করতে চাই যেভাবেই হোক না কেন। আর এটা তো বলাই হয়ে থাকে যে কোনো সম্পর্কের একটা হানিমুন ফেজ থাকে, সেটা শুধুমাত্র যে ভালোবাসার সম্পর্ক এমন না, সেটা ফ্রেন্ডশিপ রিলেশন বলেন, জব লাইফ বলেন বা পড়াশোনা বলেন, যে কোনো কিছুর একটা হানিমুন ফেজ থাকে, স্টার্টিং পিরিয়ডটা। সো ওইখানে ওই সময়টাতে সব কিছুই মিষ্টি লাগে, ওই সময়টাতে সব কিছু করতে ইচ্ছা করে এবং ওইটা আমরা করতে গিয়ে আমাদের সাধ্যের অতিরিক্ত করে ফেলি এবং তারপরে আমরা যখন জিনিসটা অ্যাচিভ করে ফেলি এবং আমরা বোঝা শুরু করি যে আমার পক্ষে তো প্রতিদিন এরকম 2 ঘন্টা প্রত্যেক দিন সকালবেলা হেঁটে গিয়ে বিরিয়ানি নিয়ে এসে আমার ওয়াইফকে খাওয়ানো পসিবল না, আমার হাজব্যান্ডকে সার্ভ করা পসিবল না, তখন আমরা বাস্তবতায় ফেরত আসি। তখন আমরা মনে করি যে আসলে কি হচ্ছে। আবার আরেকটা যে জিনিস, যে আমরা তো এক্সপেকটেশনের বেশি কাজ করে ফেলি, সামনের মানুষটার এক্সপেকটেশন বাড়িয়ে ফেলি, এটা তো একটা অবশ্যই খুবই সেলফ স্যাবোটেজিং বলা যেতে পারে একটা বিহেভিয়ার আমরা শো করি বিয়ের জন্য। আরেকটা আমরা যেটা খুব কমনলি করে থাকি, আমরা ভয় পাই যে সামনের মানুষটাকে আমি যদি তার এই প্রবলেমটা নিয়ে বলি বা আমি যদি তার সাথে কোনো কিছু নিয়ে ডিসএগ্রি করি, মেবি আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, ও হয়তো কষ্ট পাবে, আমাদের সম্পর্কটা আস্তে আস্তে ফিকে হয়ে যাবে। কিন্তু আমরা যেটা ভুলে যাই, এই যে দিনের পর দিন আমরা যে প্রবলেমগুলো অ্যাড্রেস করছি না, এই কারণেও আস্তে আস্তে সম্পর্কে দূরত্ব চলে আসে। কারণ আমি ওর সাথে মেন্টালি অ্যাটাচ হতে পারছি না, আমি অ্যাডজাস্ট করতে পারছি না, ওর এই আচরণগুলো যে আমাকে দূরে ঠেলে দেয় এটা আমি তাকে বোঝাতেও পারছি না, ও তো সেম আচরণই করছে। একটা পর্যায়ে আমরা ধীরে ধীরে রুমমেট হয়ে যাই। আবার আরও যেটা থাকে আরেকটা, অতিরিক্ত দায়িত্ব, আশেপাশের এত দায়িত্ব আমরা পালন করতে গিয়ে নিজেরা যে স্বামী স্ত্রী, এই অভ্যাসটা আমরা প্র্যাকটিস করতে ভুলে যাই এবং অনেক সময় এই দায়িত্বের ভারে আমরা স্বামী স্ত্রীর অভ্যাসটা ভুলে যাওয়ার কারণেও আস্তে আস্তে রুমমেট হয়ে যাই। কাজে বিয়ে আসলে ভালোবাসাটাকে মেরে ফেলে না, বরং আমাদের যে দৈনন্দিন জীবনের অভ্যাস, ওটাই আমাদেরকে ভালোবাসাটার দূরত্ব তৈরি করে দেয়। আমরা আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্টটা ধীরে ধীরে কমিয়ে ফেলতে থাকি। বরং বিয়ে হলে আমরা যে দুইজনের প্রতি কমিটমেন্টে চলে যাচ্ছি, তখন দুইজনকে প্রতিদিন যদি আলাদা করে একটু সময় দিই, একটু নার্চার করি, দুইজনকে নিয়ে প্রতিদিন দুইজনই একটু করে ভাবি, তখন কিন্তু সম্পর্কটা আরও মজবুত হওয়ার কথা। তখন কিন্তু আমাদের আরও নিরাপদ অনুভব করার কথা যে আমি ওর সাথে যদি ডিসএগ্রিমেন্টটা শেয়ার করি, ও আমাকে ছেড়ে চলে যাবে না, বরং আমরা একটা কনস্ট্রাকটিভ ডিসকাশনে যেতে পারবো। আমরা করি না, আমরা অপোজিট কাজটা করি। এবং বিলিভ মি, এটা শুধু বিয়ে না, আপনি যদি লং টাইম ধরে রিলেশনে থাকেন বা অনেকে তো আজকাল বিয়ের আগেও দেখা যায় লিভ ইন রিলেশনে চলে যায়, ওখানেও কিন্তু দেখা যায় আস্তে আস্তে সম্পর্ক ফিকে হয়ে যায়। কাজে দোষটা আমরা আসলে শুধু বিয়ের উপরেই দিয়ে দিই, যেখানে বিয়ে আমাদেরকে হালালভাবে সম্পর্কটাকে আরও সুন্দর মজবুত করার সুযোগ দেয়, কিন্তু আমরাই এটা প্র্যাকটিস করি না। আমার ওকে 50 ভাগ ভালো লাগে, হার্ট বলে যে ওকে ওর কাছে যাও, ওকে বিয়ে করো, ব্রেন বলে ওখানে অনেকগুলো রেড সিগন্যাল আছে, আমি আসলে কি করব। আবার রেড সিগন্যাল না, ঠিক আমার কাছে মনে হয় যে মেবি আমি ওর সাথে অ্যাডজাস্ট করতে পারবো না, ওর এই বিহেভিয়ারগুলো আমাকে একটু প্রবলেম দেয়। যেমন ওর সব কিছু আমি অ্যাকসেপ্ট করতে পারি, বাট ও স্মোক করে, আমার ভালো লাগে না। ওর সব কিছু আমি অ্যাকসেপ্ট করতে পারি, বাট ওর সাথে আমার রিলিজিয়াস ভ্যালু ম্যাচ করে না। সো এরকম কেসগুলোতে আসলে কি করব, আমি ঠিক বুঝতে পারতেছি না যে আমি কি খুব পিকি হয়ে যাচ্ছি বা আমার কি আসলে ওর সাথেই সম্পর্কটা করা উচিত। বাসার অনেকেই বলে যে এত বেশি খুঁতখুত করলে পরে আমি বিয়ে করতে পারবো না, পরে আমার জন্য পাত্র পাওয়া যাবে না, পাত্রী পাওয়া যাবে না, সারা জীবন একা থাকতে হবে। এখানে আমাদেরকে আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা শুরু থেকেই বলছিলাম, যে আমার জন্য একজন রাইট পারসন দরকার, যার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো। আমার জন্য লাইফে এরকম একজন মানুষ দরকার যে আমি যদি একজন হোমলি পারসন হই, সেও যেন আমার সাথে একসাথে বসে সংসারে সময় কাটাতে পছন্দ করে। আমি যদি একজন পুরুষ মানুষ হই, আমি যদি একজন গৃহিণী পছন্দ করব স্ত্রী হিসেবে, তাহলে আমাকে অবশ্যই একজন হাউসওয়াইফকেই বিয়ে করার মতো মেন্টালিটি রাখতে হবে। আমি যদি ওই সময় প্রচণ্ড ক্যারিয়ার ওরিয়েন্টেড আউটগোয়িং একজন মেয়েকে বিয়ে করি, যে কিনা প্রচণ্ড রকম এক্সট্রোভার্ট, গান গাচ্ছে,
বেড়াচ্ছে, হইচই করে বেড়াচ্ছে, এরকম একজন আমি মেয়েকে পছন্দ করে বিয়ে করলাম, কারণ ওর সাথে আমার ওভাবে ওই স্পার্কটা খুব ম্যাচ করছে। কিন্তু আমি তো একজন গৃহিণী পছন্দ করি, ঘরোয়া মানুষ পছন্দ করি, তাহলে ওই মানুষটার সাথে বিয়ের পরেও যেটা হবে, মানুষটা আমার জন্য খুব তিক্ত একটা মানুষের রূপান্তর হবে, আমি তার জন্য তিক্ত একটা মানুষের রূপান্তর হব। আবার একই সাথে আমার মনে হয় আমি একজন গৃহিণী পছন্দ করি, কিন্তু একজন আউটগোয়িং পার্সন পছন্দ করি। একই সাথে আমি পছন্দ করি সে প্রচণ্ড রকমভাবে লাইভলি থাকবে, বাহিরে যাবে, ঘর সামলাবে, সব কিছু। সেই ক্ষেত্রে আবার পুরুষ হিসেবে আমাকে এই কনসিডারেশনটা মাথায় রাখতে হবে। ডেফিনেটলি সে বাহিরে যাবে, ঘরেও থাকতে পছন্দ করবে, কিন্তু ঘরের সব দায়িত্ব সে নিজের হাতে পালন করবে এমন না, সে কিছু রেসপন্সিবিলিটি ডেলিগেট করে খুব সুন্দরভাবে ম্যানেজ করবে। অ্যাট দ্য সেম টাইম আমাকেও তাকে হেল্প করতে হবে। আমি কমপ্লিট প্যাকেজ কখনোই পাবো না, আমাকে কিছু জিনিস ছাড়তে হবে। মেয়েদের ক্ষেত্রেও সেম জিনিসটা। আমি যদি পছন্দ করি প্রচণ্ড আউটগোয়িং একজন পার্সন, এক্সট্রোভার্ট একজন পার্সন, কিন্তু ও কোনো মেয়েদের সাথে কথা বলতে পারবে না, ও মেয়েদের দিকে তাকাতে পারবে না, ও শুধুমাত্র আমাকে ঘিরে থাকবে, দরকার নেই আমার একজন আউটগোয়িং পার্সনের পেছনে যাওয়ার জন্য। আমার যেটা প্রয়োজন, আমার অবশ্যই ইন্ট্রোভার্ট হোমলি একজন পার্সনকে বিয়ে করা উচিত। কিন্তু আমি হয়তো ও গিটার এত সুন্দর করে বাজাচ্ছে, ভরা মজলির সবাই প্রশংসা করছে, ওই দিন আমিও ছিলাম, ওইটা দেখেই পছন্দ করে ফেলেছি। সো ডেফিনেটলি আমাকে আবার রিচেক করতে হবে যে আসলেই কি আমি একজন ইন্ট্রোভার্ট পার্সন পছন্দ করব, নাকি আসলে আউটগোয়িং এক্সট্রোভার্ট পার্সন পছন্দ করব। আমার খুব পছন্দ আমার হাজব্যান্ড ব্যবসা করবে, কিন্তু ব্যবসা করতে গেলে এই মানুষটা যে অসম্ভব ব্যস্ত থাকবে, 9টা 5টা একটা ফিক্সড জব তার থাকবে না, এটাও আমাকে মাথায় রাখতে হবে। সো আলটিমেটলি আমি কখনো কোনো কমপ্লিট প্যাকেজ পাবো না, আমাকে কিছু না কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হবে। তার চেয়েও আরেকটা ব্যাপার আমাকে অবশ্যই ফোকাস করতে হবে। আমি এটা প্রায় বেশিরভাগ সময় বলে থাকি যে আমি আসলে যেই লাইফ পার্টনার চাচ্ছি, সে কি আমার কষ্টের সময়গুলোতে, আমার এক্সস্টিভ পিরিয়ডগুলোতে আমার সাথে যখন একটা ঝড় আসবে সামনে, একসাথে দুজন হাতে হাত ধরে পার করতে পারবো, তো ওরকম একজন মানুষকে আমি চাই, নাকি আমি জাস্ট চাই সুপারফিশিয়াল পার্টগুলোতে খুব রোমান্টিসিজম, খুব সুপারফিশিয়ালি ফেক একটা রিলেশনশিপ। সো যদি আমি সুপারফিশিয়াল ফেক রিলেশনশিপ চাই, দেন কেমিস্ট্রি উইল বি এনাফ ফর মি। আর আমি যদি এটা মনে করি যে না, অ্যাডজাস্টমেন্টটা দরকার, আমার এক্সস্টিভ পিরিয়ডে আমি যখন আমার সন্তানকে ক্যারি করতে গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি, বুকের দুধ খাওয়াতে গিয়ে বা বটল ফিডিং করতে গিয়েও ক্লান্ত হয়ে যাচ্ছি, তখন সে আমাকে সুথ করবে, তখন সে আমাকে হেল্প করবে, ওরকম একজন পার্সন চাই। অবশ্যই অ্যাডজাস্টমেন্ট ইজ দ্য কি। আমি যদি এরকম চাই যে আমার ব্যবসার সময়গুলোতে আমি প্রচণ্ড ভেঙে পড়ছি, চাকরিতে বা যে কোনো একটা পর্যায়ে আমি খুব খারাপ একটা সময় যাচ্ছি, বাট স্ত্রী আমাকে সুথ করবে, অবশ্যই আমাকে ওরকম আন্ডারস্ট্যান্ডিং একজন পার্সনকেই বেছে নিতে হবে। আমি যদি খুব রিজিড মেন্টালিটির, আমি যদি প্রচণ্ড অ্যাগ্রেসিভ একজন মানুষকে বেছে নিই, খুব ইম্পালসিভ একজন মানুষকে বেছে নিই, ডেফিনেটলি উনি আমাকে ওই পেশেন্স শো করতে পারবেন না। সো অবশ্যই আমি আসলে কি চাইছি আমাকে এটা জানতে হবে। আর আরেকটা জিনিস এখানে খুব জরুরি, দেখেন অনেক সময় আমরা এই যে বললাম যে স্মোকিং করে, বাকি সব অভ্যাস ভালো আছে, সো বিয়ের পরে কেউ বদলে যাবে, এটাও আরেকটা প্রশ্ন চলে আসে। সো এখানে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, একটা মানুষ না বিয়ে করলে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে না। উনি বিয়ের আগের দিন দুপুর পর্যন্ত সিগারেট নিয়েছেন এবং উনি আপনাকে কবুল বললেন বিকেলে, তারপর রাত্রেবেলা থেকে উনি সিগারেট খাওয়া বন্ধ করে দিবেন। আলটিমেটলি এটা তো একটা বিহেভিয়ারাল ইফেক্ট। ওনার যদি সিগারেটটা খাওয়া বন্ধ করতেই হয়, স্মোকিং বন্ধ করতেই হয়, উনি এটা আগে থেকেই করবে, উনি আপনার জন্য ওয়েট করবে না। বাট হ্যাঁ, ডেফিনেটলি উনি আপনাকে ভালোবাসে, আপনাকে উনি কথা দিচ্ছেন যে উনি এটা করবেন, তখন হয়তো উনি ওনার বিহেভিয়ারাল চেঞ্জটা আনতে পারেন। আমার এক্সপিরিয়েন্সে এরকম আমি অনেক কেস দেখি যেখানে হাজব্যান্ড সেশনের আগেই বলে দেন, আপু আমি স্মোক করি, প্লিজ এটা নিয়ে কোনো কোয়েশ্চেন করবেন না আমার ওয়াইফকে। সো অনেক ক্ষেত্রে এগুলো বলে দেয়, এবং অনেক মেয়েদেরও এরকম কিছু ব্যাড হ্যাবিট থাকে যেখানে ওনারা আগে থেকে বলে দেন যে প্লিজ আপু আমার এরকম ব্যাড হ্যাবিট আছে, হাজব্যান্ড খুব অপছন্দ করে, সো আপনি প্লিজ এটা বলবেন না যে আমি এই কাজটা করি। সো ডেফিনেটলি জিনিসটা আপনার বলাতে উনি পরিবর্তন হবে না, এটা একটা মানুষ হয় না। যেটা বললাম, হানিমুন পিরিয়ডে আপনার জন্য 2-3 দিন, 1 মাস 2 মাস বন্ধ রাখবে, কিন্তু ঠিকই তার যে বিহেভিয়ারাল যে এফেক্টটা, যে বিহেভিয়ারাল প্যাটার্ন, এটা স্ট্রেসে পড়লে সে আবার শুরু করে দিবে, কারণ সেটা মন থেকে চাচ্ছে না, আপনাকে খুশি করার জন্য চাচ্ছে। অনেকেই এটা অপোজ করতে পারেন, বাট ট্রু ফ্যাক্ট এটাই যে আপনাকে ভালোবেসে একজন মানুষ তখনই পরিবর্তন হবেন যখন সে নিজে থেকে পরিবর্তন হতে চায়। এবং আরেকটা জিনিস, এখানে ধর্মের ব্যাপারটা যখন নিয়ে আসেন, যে রিলিজিয়াস ভ্যালুটা, ও তো হিজাব করে না, বিয়ের পরে হিজাব করায় ফেলবো, ও তো নামাজ পড়ে না, বিয়ের পরে নামাজ পড়ায় ফেলবো, বা ওর সাথে আমার রিলিজিয়াস ভ্যালু ম্যাচ করে না, বাট স্টিল আমি ওকে আমার লাইফে রাখতে চাই। ধর্মটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার। আপনি হয়তো স্মোকিং পার্টটা বাদ দিতে পারেন, যে ঠিক আছে এটা আমি হয়তো একটু ইগনোর করতে পারি, ওর অন্য জিনিসগুলো আমার পছন্দ হচ্ছে, বা ও হয়তো দেখা যাচ্ছে পাবলিকলি
একটু জোরে হেসে ফেলে, আমি হয়তো ওটাও ইগনোর করতে পারি। ও হয়তো অনেক লাউড একটা পার্সন, আমি হয়তো ওটাও ইগনোর করতে পারি। বা কিছু ক্ষেত্রে ও হয়তো ইন্ট্রোভার্ট, আমার হয়তো একটু কষ্ট হয়ে যায়, বাট ওটাও আমি হয়তো ইগনোর করতে পারি। বা ওর জব হচ্ছে ব্যবসা, কাজেই ও জব পছন্দ করছে না, ওটাও হয়তো আমি অ্যাডজাস্ট করে ফেলতে পারি কিছু ক্ষেত্রে। বাট রিলিজিয়ন এমন একটা পার্ট, দেখুন এটা অ্যাকচুয়ালি আপনার ফিউচার লেগেসিকে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে। আপনি চাইবেন আপনার সন্তান কোন রিলিজিয়ন ফলো করবে, আপনি চাইবেন আপনার সন্তান ঠিক কিভাবে নিজেকে গড়ে তুলবে, এবং এখানে আপনার কাছে খুব কষ্টকর মনে হবে যখন আপনি একটা রিলিজিয়াস ফিলোসফিতে বিশ্বাস করেন এবং আপনার পার্টনার যদি ওটা কমপ্লিটলি অপোজ করেন, আপনি মন থেকে কখনো শান্তি পাবেন না, আপনার সবসময় ইচি ফিল হবে। এরকম অসংখ্য কেস ডিল করি যেখানে ওয়াইফ হয়তো মুসলিম বা হাজব্যান্ড হয়তো অন্য ধর্মের, বা হাজব্যান্ড হয়তো মুসলিম, ওয়াইফ হয়তো অন্য ধর্মের, কিন্তু ওনাদের ভেতরে আস্তে আস্তে বিয়ের পরে কনফ্লিক্ট তৈরি হয়ে যাচ্ছে। ওনারা এটা ডিসাইড করতে পারছেন না যে ওনার সন্তানের জন্য উনি আসলে কোন পথটা বেছে নেবেন। অনেক সময় দেখা যায় দুজনই রেসপেক্টফুল থাকেন, বাট স্টিল হয়তো একজন মনে করছেন যে আমার রিলিজিয়াস ভ্যালুর সাথে ওর যদি এটা ম্যাচ করতো তাহলে হয়তো আমরা জিনিসটা এভাবে করতে পারতাম, ডিসিশনটা লাইফ ডিসিশন এভাবে আমরা নিতে পারতাম, ক্যারিয়ার গোল বলেন বা ফ্যামিলির সাথে আমরা এভাবে ম্যাচ করতে পারতাম, এবং আমার বাচ্চাও হয়তো একটা স্টেবল লাইফ পেত। এবং অনেক সময় দেখা যায়, বিশেষ করে আপনার বয়স এখন 20 বছর 30 বছর, আপনার এই ফিলোসফি আপনার 40 বছরে এরকম থাকবে না, 50 বছরে এরকম থাকবে না। তো আপনি তখন কিভাবে শিওর হবেন যে আপনার এই রিলিজিয়াস ফিলোসফি তখন আপনার লাইফ ভিউকে কমপ্লিট চেঞ্জ করে দিবেন এবং আপনার ভেতরে আপনার পার্টনারকে নিয়ে আফসোস শুরু হবেন, এবং তখন আপনি আসলে সন্তানদেরকে নিয়েও লেগেসি যখন ক্যারি করতে চাইবেন সামনের দিকে, তখন আপনি ডিভোর্সের সিদ্ধান্তে যাবেন না। সো রিলিজিয়ন খুব সেন্সিটিভ একটা ইস্যু, এবং আমার কাছে মনে হয় যদি আপনার কাছে রিলিজিয়ন একটা ফ্যাক্টর মনে হয়, ডিফারেন্ট রিলিজিয়ন নিয়ে যদি আপনার অবশ্যই আপনার হাঞ্চ ক্রস করে যে এটা প্রবলেম হবে, আপনি এখান থেকে সরে আসুন। সো আপনাকে অনেক সময় এটার ওয়েট বুঝতে হবে, ইন ফিউচার এটার ওয়েটটা আপনার জন্য কেমন হবে। কারো কারোর জন্য চেহারা অনেক বড় একটা ফ্যাক্টর, সে হয়তো ভাবছে যে চেহারাটা বাদ দিয়ে পরে আমি অন্যদিকে আগাবো, কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে এরকম হয় না, বিয়ে করলেন উনি চেহারাটা বাদ দিয়ে, কিন্তু তারপরেও সারা জীবন আফসোস থেকে গেল, এই কারণে উনি ওনার স্ত্রী বা ওনার হাজব্যান্ডকে উনি কখনো অ্যাকসেপ্ট করতে পারলেন না। আরেকটা প্রশ্ন যেটা আমরা খুব কমনলি পেয়ে থাকি যে বিয়ের পরে শ্বশুর শাশুড়ি নিয়ে অনেক বেশি ভয় লাগে, এটা নিয়ে কি করব। শ্বশুর শাশুড়ির পার্টটা আসলে অনেক বড় একটা ব্যাপার, কিন্তু তারপরেও খুব ছোট্ট করে যদি একটু বলি যে দেখুন, অনেক পরিবারেরই এরকম একটা ব্যাপার থাকে যে ছেলের সংসারে শ্বশুর শাশুড়ি মানে ছেলের বাবা মা অনেক বেশি হস্তক্ষেপ করেন। আবার অনেকের ক্ষেত্রে এটাও থাকে যে মেয়ের পরিবারে কাইন্ড অফ মার কাছে মানে প্রতিদিন রিপোর্ট পেশ করতে হয়, এরকম একটা যে আমার সংসারে এগুলো এগুলো হচ্ছে ওগুলো হচ্ছে। সো ফার্স্ট অফ অল আপনারা যখন বিয়ে করবেন ম্যাচিওর অ্যাডাল্ট পার্টনার হওয়ার ট্রাই করেন। আপনি যদি আপনার মাম্মাস বয় বা ড্যাডিস প্রিন্সেস হিসেবে বিয়ে করেন, বিয়ে করার দরকার নাই, কারণ আপনার এখনও মেরুদণ্ড তৈরি হয়নি। আপনি যদি মনে করেন আপনার বাবা মা এবং স্ত্রী অথবা আপনার বাবা মা এবং হাজব্যান্ডের ভিতরে আপনি ব্যালেন্স করতে পারবেন, তখনই একমাত্র আপনি বিয়ের সিদ্ধান্ত নেবেন। আপনার কাছে যদি মনে হয় যে আপনার বিয়ের সম্পর্কে কোনো একটা সমস্যা হলে দৌড়ে গিয়ে আপনার বাবা মাকে বলতে হবে, আব্বু আম্মু আমার হাজব্যান্ড তো আমার সাথে এটা করতেছে, আমার স্ত্রী তো আমার সাথে এটা করতেছে, ও আমার কথা শোনে না, ও জানো আজকে আমার কাপড় ধুয়ে দেয়নি, ও আজকে আমাকে রান্না করে দেয়নি, ও আজকে আমাকে অফিসে ড্রপ করেনি। আপনার যদি এই কমপ্লেন এখনও করতে হয়, বিয়ে করেন না দয়া করে। আর আপনার কাছে এটা যদি মনে হয় যে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফকে আপনার বাবা মা আপনার ফ্যামিলি মেম্বাররা কেউ যদি কোনো কিছু নিয়ে টন্ট করে বা কথা শোনায়, আপনি খুব সুন্দরভাবেই ওটা একটা ব্যাকআপ দিতে পারবেন। আপনি অন্তত বলতে পারবেন সবার সামনে না হোক, আলাদা করে, যে প্লিজ আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফকে এই কথাটা বা এইভাবে কাজগুলো করো না, তারা একটা রেসপেক্ট ডিজার্ভ করে, কারণ তাদের রেসপেক্টই আমার রেসপেক্ট। অথবা আপনি অ্যাটলিস্ট আপনার আর কোনো ওয়ে নেই, আপনার বাবা মাকে আপনি বদলাতে পারবেন না, কিন্তু আপনার পার্টনারকে আপনি বলতে পারছেন যে আমি খুবই দুঃখিত ওনাদের আচরণের জন্য এবং আমি ওনাদেরকে বদলাতে পারবো না, বাট আমি ডেফিনেটলি তোমার এই কষ্টটা বুঝতে পারছি বা আমি এটা অ্যাকনলেজ করছি এবং আমি সম্পর্কটা উন্নয়নের চেষ্টা করব, বা যদি স্কোপ থাকে আমি হয়তো আলাদা হওয়ার চেষ্টা করব, বা আমি ওনাকে বোঝানোর চেষ্টা করব। আপনার এই এমপ্যাথি অবশ্যই আপনার পার্টনারের জন্য খুব জরুরি। আলটিমেটলি এটাই উনি চান। ঠিক যেমনটা আপনাকে আপনার শ্বশুর শাশুড়ি অপমান করলে আপনার কষ্ট লাগতো, আপনার পার্টনারের জন্য আপনি ওই কাজটাই করেন। এবং আরেকটা যেটা খুব জরুরি, ডেফিনেটলি আপনি আপনার বাবা মাকে বিশ্বাস করেন, কিন্তু নট নেসেসারি আপনার পার্টনার সবসময় একজন ব্রুটাল লায়ার হবে। আপনি আপনার একজন মানুষকে জীবনে নিয়ে আসছেন এবং আপনাকে না এখানে একটা ব্যাপার লক্ষ্য করতে হবে, জিনিসটা খুব অদ্ভুত এবং জিনিসটা একই সাথে সুন্দরও। দেখেন, আপনার বাবা মার সাথে আপনি 20 বছর আছেন, 25 বছর আছেন, আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ডকে আপনি হয়তো
1 মাস 2 মাস চেনেন, বা হয়তো আপনি তার সাথে 1 বছর আছেন, কিন্তু অদ্ভুতভাবে এই সম্পর্কটা রাহমা এবং মার্সি এই দুটার কম্বিনেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। এ কারণে ওই 20 বছরের সম্পর্কের মানুষগুলোকে আপনি ঠিক যতটুকু ভালোবাসেন, 2 মাসের পরিচিত ওই মানুষটার প্রতিও আপনার ভালোবাসাটা হয়তো সেই সেম লেভেলের চলে আসছে। তাকে আপনি ঠিক মন থেকে উপলব্ধি করেন, তাকে আপনি ভালোবাসা শুরু করে দিচ্ছেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বারাকা, এবং আল্লাহ সব সময় এই সম্পর্কটাকে এমফাসিস দিয়েছেন। এবং আপনাকে এটাও মাথায় রাখতে হবে, দেখেন বেহেশতে গেলে আপনি আপনার বাবা মা ভাই বোনের সাথে থাকবেন, আল্লাহ আপনাকে এই কথা দিচ্ছে না, আপনাকে এটাই বলা হচ্ছে আপনি আপনার পার্টনারের সাথে থাকবেন। ডেফিনেটলি এখানে আরও অনেকগুলো কম্পোনেন্ট, আরও অনেক ফ্যাক্টর থাকে, হুর বা এরকম আরও বিভিন্ন বিষয় থাকে, ওগুলো আদার টপিকস, আমি এটা নিয়ে বলছি না। বাট আপনি এটার ইম্পর্টেন্সটা ফিল করেন, এই সম্পর্কটার গুরুত্ব কতটুকু, রিলিজিয়াস দিক থেকে বলেন, সোশ্যাল দিক থেকে বলেন, বা আপনি আপনার পার্সোনাল লাইফে বলেন, প্রত্যেকটা জায়গায় হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা খুবই ইউনিক। সো এখানে যখনই আপনার বাবা মা এখানে যদি কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে ফেলেন, ডেফিনেটলি আপনাকে এখানে একটা স্ট্রং স্ট্যান্ড নিতে হবে। এখানে আরেকটা জিনিস যেটা আমরা খুব দেখে থাকি, যে অনেক সময় আসলে আপনার শ্বশুর শাশুড়ি টক্সিক না, এই সোসাইটি অথবা ফেসবুকের কল্যাণে বলেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে বলেন, আপনার মেন্টাল মডেল এরকম হয়ে গিয়েছে, শ্বশুর শাশুড়ি বলতেই আপনার ভয় লাগে। আপনি নিজে থেকে আপনার একটা কল্পনার জগতে ঢুকে গিয়েছেন যে শ্বশুর শাশুড়ি মানে প্রচণ্ড টক্সিক হিউম্যান বিইং হবে, এবং আপনি আপনার শ্বশুর শাশুড়ি তখন যত ভালো মানুষই হোক না কেন, আপনি আপনার নিজের চিন্তার জেলখানায় আটকে গিয়ে সামনের মানুষগুলোকে খারাপ বলছেন। কাজে আপনাকে এটাও লক্ষ্য রাখতে হবে, আসলে কি আপনার শ্বশুর শাশুড়ি টক্সিক, নাকি আপনি আপনার নিজের চিন্তার জেলখানায় আটকে যাচ্ছেন। আরেকটা প্রশ্ন খুব অহরহ পাই, যে আমি যাকে বিয়ে করতে চাই তাকে আমার ফ্যামিলি মেম্বাররা পছন্দ করে নিয়ে এসেছে, বাট এখন আমার যখন তাকে ভালো লাগলো, আমার ফ্যামিলি মেম্বাররা বলছে যে না, এটা ভালো হবে না। সো এই পার্টটাতে খুব জরুরি। দেখেন, জোর করে আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে যেমন একটা মানে প্রতিদিন করল্লা খাওয়াতে পারবেন না, আপনার ফ্যামিলি মেম্বারও আপনাকে প্রতিদিন করল্লা খাওয়াতে পারবেন না। সো ওনারা হয়তো একটা প্রপোজাল নিয়ে এসেছেন, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে। যেহেতু ওনাদের এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতার আলোকে ওনারা হয়তো প্রপোজালটা নিয়ে আসলেও পরে বুঝতে পারছেন এই মানুষটা আপনার জন্য ভালো হবে না। অথবা এমনও হতে পারে নিয়ে আসছেন, কিন্তু আপনি হয়তো ওই মানুষটার প্রতি এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেলেন, কাইন্ড অফ আপনি আপনার মাকে গিয়ে বলা শুরু করলেন, আম্মু এই মেয়েটা এত অস্বাভাবিক ভালো রান্না করে যে এইরকম ভালো রান্না আমি জীবনেও খাইনি। আপনি আপনার মাকে জেলাসির দাঁড় করায় দিচ্ছেন, এবং ইনডিরেক্টলি আপনি আপনার মাকে ভালনারেবল ফিল করায় দিচ্ছেন। আবার অনেক সময় আপনি গিয়ে বললেন যে আব্বা এই ছেলেটা এত ভালো, ও মানে এই যে ব্যবসায় তুমি পর্যন্ত যেটা মাথা খাটায় বের করতে পারোনি, ও তো এই ব্যবসায় দামদাম করে ইমপ্রুভ করে ফেলছে, দেখছো আব্বা ও কী পরিমাণ ভালো ক্যালিবারযুক্ত ছেলে। আপনি নিজেও জানেন না আপনি আপনার বাবাকে কি কম্পিটিশনের মধ্যে ফেলে দিচ্ছেন কিনা। অনেক সময় মানুষের ইগো বলে একটা জিনিস থাকে, সেটা হিডেন থাকে। যতই আমরা বাবা মা হই না কেন, আমরা তো মানুষ, আমাদের কিছু জায়গায় সেলফলেস ভালোবাসা থাকে ঠিকই, বাট নিজেদের ইনসিকিউরিটিও কাজ করে যায়। সো অনেক ক্ষেত্রেই হয়তো হতে পারে আপনার বাবা মা কোনো রেড সিগন্যাল দেখেই না বলছেন, আবার কখনো হতে পারে যে ওনারা ইনসিকিউরিটির মধ্যে চলে যাচ্ছেন যে কারণে না বলছেন। সো এখানে খুব জরুরি একটা বিষয়, আপনাকে অবশ্যই আপনার বাবা মার এক্সপিরিয়েন্স এবং আপনার নিজের যে আধুনিক মানসিকতা ওটাকে মেলাতে হবে। এবং যদি এটা আপনার বাবা মার ইনসিকিউরিটি হয় বা কোনো কারণে ওনাদের ইনফিরিয়রিটি কমপ্লেক্স থাকে, আপনি আপনার হাঞ্চ থেকে বা আপনার অ্যানালাইসিস থেকে বুঝে ফেলতে পারবেন। কারণ ডেফিনেটলি আপনার আশেপাশে আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার মামা খালাও 1 2 থাকবে যাদের সাথে আপনি আলোচনা করে বের করতে পারবেন। এবং আবার অনেক ক্ষেত্রে যদি আপনি আসলেই দেখেন যে রেড ফ্ল্যাগ আছে, আপনার মুরব্বীরা বলছেন, আপনার ফ্রেন্ড সার্কেলরা বলছেন, জাস্ট লিভ হিম অর হার। কারণ ডেফিনেটলি একটু কথা বললে ভালো লাগছে, বাট রেড ফ্ল্যাগগুলোকে বিয়ের আগে যদি ইগনোর করেন, বিয়ের পরে আপনি ওটার বোঝা টানতে পারবেন না। এবং পরিবারটা আসলেই জরুরি, কারণ আপনি আপনার পরিবার বাদ দিয়ে কখনোই জীবনে আগাতে পারবেন না। সেম থিং আপনার স্পাউজের ফ্যামিলির ক্ষেত্রেও, আপনি যদি আপনার জীবনসঙ্গীর পরিবারের মানে ওনারা যদি আপনাকে অ্যাকসেপ্ট না করে, আপনি আপনার জীবনসঙ্গীকে যতই ওনার লাইফে ঢোকার চেষ্টা করেন না কেন, আপনার জীবনসঙ্গী মন থেকে আপনাকে সবসময় গ্রহণ করতে পারবে না। কারণ ইনফ্লুয়েন্স খুব বড় একটা ব্যাপার, কখনো না কখনো আপনার প্রতি উনি তিক্ত হয়ে যাবেন। কাজেই এই পার্টটা অবশ্যই আমরা মাথায় রাখবো যে ফ্যামিলির সাথে আপনার বন্ডিংটা কেমন, আপনার নিজের ফ্যামিলির সাথে যেমন আপনার স্পাউসের ফ্যামিলির সাথেও তেমন বন্ডিংটা সুন্দর হচ্ছে কিনা। এবং যদি ওনারা মানা করেন, অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিসে যদি মনে হয় ভালো লাগছে তাও ছেড়ে আসতে হবে, ছেড়ে চলে আসেন। আর যদি মনে হয় যে না আমি পছন্দ করছি এবং এখানে সব দিক থেকে ঠিক আছে, জাস্ট ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা ইনসিকিউরিটি ট্রিগার করছেন, দেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি এটা নেগোশিয়েট করে আগাতে পারবেন কিনা, আপনি এটা ব্যালেন্স করতে পারবেন কিনা। যদি আপনি ব্যালেন্স করতে পারেন দেন গো ফর ইট। আরেকটা যে কোয়েশ্চেন খুব অহরহ আমরা পাই যে
আলটিমেটলি আমি হয়তো বিয়ে করব বা সব কিছুই ওর সাথে অ্যাডজাস্ট করার ট্রাই করব, বাট একটা পর্যায়ে গিয়ে ওকে যদি আমার ভালো না লাগে বা ওকে কি আমি ভালোবাসি কি না এটা নিয়ে আমার খুব কনফিউশন কাজ করে, বা ওই প্রশ্নটাই কাইন্ড অফ যে বিয়ের পরে ভালোবাসা কমে যায় নাকি। সো একটা মানুষের সাথে লাইফ লং থাকে কিভাবে, এখানে খুব জরুরি যে বিষয়টা আমাদের জন্য বোঝা, ভালোবাসার স্পেকট্রামটা না অনেক বড়। আপনি প্রথমে মানুষটাকে ভালোবাসছেন আপনার জীবনসঙ্গী হিসেবে, তারপরে আস্তে আস্তে একটা সময় আপনি হয়তো আপনি দেখবেন যে সে আপনার কষ্টের সময় কিভাবে আপনাকে সাহায্য করে, ভালনারেবল পিরিয়ডে মানুষটা আসলে কতটুকু হেল্পফুল। আপনি তাকে দেখবেন যে আপনার সন্তানের বাবা বা মা হিসেবে এই মানুষটা কতটুকু ভালো। আপনি দেখবেন আপনার মায়ের বা বাবার জন্য উনি আসলে কতটুকু ভালো একজন মানুষ হতে পারছেন, আপনার ভাই বোনের জন্য, আপনার ফ্রেন্ড সার্কেলের জন্য, সোসাইটির জন্য কতটুকু আপনি নিরাপদ ওনার কাছে ফিল করেন। সো এরকম বিভিন্ন কম্পোনেন্ট আস্তে আস্তে অ্যাড হতে থাকবে এবং ভালোবাসার রংরূপও বদলাতে থাকবে। কিন্তু আমরা যদি খুব রিজিড ওই হ্যাপেনিং থ্রিলিং ভালোবাসা ফিল করি, আমরা যদি ফিল করি সোশ্যাল মিডিয়াতে যে ভালোবাসাটা দেখায়, ইনফ্যাক্ট যারা আমাদের নায়ক নায়িকারা এই অভিনয়গুলো করেন বিভিন্ন টিভি সিনেমাগুলোতে, নাটকগুলোতে, আলটিমেটলি ওনারাও মনে হয় এরকম একটা পারফেক্ট লাইফ ক্রেভ করতে থাকেন। ওনারা নিজেদের লাইফেও হয়তো এত পারফেক্ট লাইফ ওনারা পান না। সো ওই পিকচার পারফেক্ট ভালোবাসা যদি আপনি খুঁজতে থাকেন, সরি টু সে ওটা আপনাকে কেউ কোনো দিন দিতে পারবে না। ইনফ্যাক্ট আপনি নিজেই তো ওটা অফার করতে পারবেন না। সো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ভালোবাসাটা কি দিনের সাথে সাথে ফিকে হয়ে যাবে, বা একটা মানুষের সাথে কিভাবে লাইফ লং কাটানো যায়। রিসার্চ বলে আপনি যদি মোনোগ্যামাস হন, মানে একজন মানুষের সাথে আপনি অ্যাটাচ থাকেন, আপনি মেন্টালি স্টেবল হবেন, আপনার ডিপ্রেশন হওয়ার চান্স কম থাকে এবং আস্তে আস্তে করে আপনি লাইফে একটা মিনিংফুল পারপাসের দিকে এগোতে পারবেন। কিন্তু আপনি যদি পলিগ্যামাস হন, কন্টিনিউয়াস পার্টনার চেঞ্জ করেন, আপনি লাইফে কখনো স্টেবল হতে পারবেন না, কারোর সাথে সেটেল করতে পারবেন না, কন্টিনিউয়াস একটা জার্কি রাইড থাকবে, আপনার এক্সপেকটেশন আপ ডাউন থাকবে, ডিপ্রেশন হওয়ার চান্সেস অনেক বেশি এবং লাস্টলি আপনি লোনলিনেসের ভিতর দিয়ে যাবেন এবং আলটিমেটলি আপনার লাইফটা একটা রোলার কোস্টার রাইডে চলে যাবে। এবং দিন শেষে আমরা যখন একটা মানুষে অভ্যস্ত হয়ে যাই, আমরা খুব সিকিউর ফিল করি, আমরা সেফ ফিল করি এবং আমাদের লাইফ পার্টনারের সাথে আমরা ওই সেফটি সিকিউরিটিটাই দেখার চেষ্টা করি। মেয়েদের একটা অভ্যাস খুবই ইচি লাগে, 10 বছর আগে কী হয়েছে গড়গড় করে বলতে থাকে, মানে এটা তো প্যারা দেয়, মানে আমি বিয়ে করবো কি করবো না এটা নিয়েই তো আমার অস্বস্তি লাগে, যে আমার এই লাইফে তো ভালো, বিয়ে হওয়ার পরে মানে খুবই ঝামেলা হয়ে যাবে, কি বলেন আপু। সো ছেলেদের এই কোয়েশ্চেনটা খুব কমন থাকে এবং এই ক্ষেত্রে ছেলে মেয়ে দুজনকেই যে জিনিসটা বুঝতে হবে। প্রথমত মেয়েদেরকে আমি যেটা বলি যে দেখুন, আপনার হাজব্যান্ড আপনার সাথে প্রতিদিন একটু একটু করে আপনার হাজব্যান্ড হন, আপনার ম্যাচুরিটি লেভেল, আপনার হাজব্যান্ডের ম্যাচুরিটি লেভেল দুইজনেরই কিন্তু বিয়ের শুরুতেই দেখা যাবে যে খুব যে হচ্ছে 40 বছর বয়সে যে এরকম এক্সপিরিয়েন্স নিয়ে থাকবে ওরকম থাকবে না। আপনারও কিছু ভুল হবে, আপনার হাজব্যান্ডেরও কিছু ভুল হবে। সবচেয়ে যেটা ভালো হয় যদি আপনার হাজব্যান্ড রিয়েলাইজ করতে পারেন যে ওনার কিছু ভুল হয়েছে এবং উনি আপনাকে সরি বলেন মন থেকে, অ্যাকসেপ্ট দ্যাট। এইটা নিয়ে একটা মানুষ সরি বলেছেন, এটা নিয়ে উনি রিগ্রেট করেছেন, অ্যাকনলেজ করেছেন এবং নিজেকে বেটার হিউম্যান বিইংয়ে কনভার্ট করার ট্রাই করছেন। এরপরেও আপনি যদি উঠতে বসতে যখন তখন মুখটা চালাতে থাকেন এবং বলতে থাকেন, হেই তুমি 10 বছর আগে আমার সাথে এইটা করছো, তুমি 10 বছর আগে আমার সাথে ওইটা করছো, আপনি অ্যাকচুয়ালি আপনার বিয়েটা ধ্বংস করে ফেলতেছেন এবং এখানে আপনার পার্ট অফ রেসপন্সিবিলিটিটা বেশি। কারণ একটা মানুষ একটা কাজ করলে তাকে ওইটা দিয়ে আমরা সারা জীবন ডিফাইন করতে পারি না। আমাদেরকে অবশ্যই মেয়েদেরকে এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু আমরা এটা করতে পারি না। আমাদের খুব কমনলি থাকে, হ্যাঁ প্রথম বিয়ের পরের 1 বছর কেমন করেছে, প্রথম মা হওয়ার সাথে আমার সাথে যে আচরণ করেছে এটা আমি জীবনেও ভুলতে পারবো না। গ্রো আপ। আপনার হাজব্যান্ড যদি ওটা রিয়েলাইজ করে, উনি যদি আসলে অ্যাকনলেজ করে, ফরগিভ হিম এবং নিজের ভালোর জন্য সামনে আগান। কারণ আপনিও লাইফে অনেক ভুল করেন যেটা আপনার হাজব্যান্ডের ভালো লাগে না, পছন্দ হয় না। ছেলেদের হয়তো একটা ফিতরাত, তারা এটা ভুলে যায়, তারা ওভাবে মনে রাখতে চায় না, প্রবলেমটা সর্ট আউট করে তারা আগায় চলে যেতে চায়, হয়তো অনেক সময় সর্ট আউটও করতে চায় না। এই কারণে আপনার দোষগুলো সে বারবার বলতে থাকে না। সো এটা আপনার জন্য একটা ব্লেসিং। কাজে আপনি নিতে পারবেন না আপনার হাজব্যান্ড উঠতে বসতে আপনাকে টন্ট করলে, এবং মেয়েরা আসলে এটা নিতে পারে না। এটার জন্য অসংখ্য রিলস মেয়েরা দেখা যায় কন্টিনিউসলি হাজব্যান্ডকে পাঠাইতে থাকে, তুমি আমার দোষ এত ধরো কেন। আমরা মেয়েরাই যে হাজব্যান্ডের দোষ উঠতে বসতে ধরতে থাকি, এটা আমরা ফোকাস করি না। ছেলেদের ক্ষেত্রেও যে জিনিসটা খুব জরুরি বোঝা, যে আলটিমেটলি আপনার পার্টনার একজন ইমোশনাল বিইং, উনি একজন মেয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এভাবেই তৈরি করেছেন। সো উনি যদি আপনাকে আপনার কোনো একটা ফল্ট অ্যাড্রেস করে বলেন, তোমার ওই আচরণে আমি কষ্ট পেয়েছি, আপনি এই উত্তর দেন না, দেখো আমি কি করব, তখন এটা হয়ে গেছে, আচ্ছা বাদ দাও, আমি তো এখন এরকম না। না, আপনি ফার্স্ট অফ অল তার কষ্টটা অ্যাকনলেজ করেন। শুরুতেই তাকে কথা বলা বন্ধ করায় দিয়েন না, পুরো কথাটা শোনেন উনি কি বলতে চায়।
ফার্স্টে আপনি ওটা পুরোটা শোনেন খুব ঠান্ডা মাথায়, তারপরে আপনি জাস্ট সিম্পলি বলেন সরি, ওই সময় আসলেই আমার হয়তো এটা করা উচিত হয়নি এবং ডেফিনেটলি আমি এটা নিয়ে কাজ করব। এখন আপনি যদি বলেন পুরানো কথা টেনে লাভ কি, ওখানে তো এখন আমরা নাই, এই সমাধান এইভাবে বিভিন্ন সলিউশন দিতে চান, আপনি আপনার স্ত্রীকে হারায় ফেলবেন। উনি আরও বেশি কষ্ট পাওয়া স্টার্ট করবে, কারণ আপনার কোনো অ্যাকনলেজমেন্ট নাই ওনার পেইনের। সো জাস্ট অ্যাকনলেজ ইট। আপনি জিনিসটা অ্যাকনলেজ করেন, ওনাকে স্পেস দেন, বি আ গুড লিসেনার। দেন আপনি আস্তে আস্তে করে বলেন যে দেখো একটা ভুল দিয়ে আমাকে ডিফাইন করো না, আমি তো জীবনের সামনে আগাচ্ছি, আমি যদি আবারও করি তখন এটা বলো, কিন্তু তুমি যদি দেখো আমি ওখান থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছি, নিজেকে ডেভেলপ করেছি, অ্যাকসেপ্ট মি। সো এই জিনিসটা খুব জরুরি যে মেয়েরা ইমোশনাল বিইং, এবং আপনি একজন হাজব্যান্ড হিসেবে, একজন পুরুষ মানুষ হিসেবে যখনটা অ্যাকসেপ্ট করছেন, আপনার ওয়াইফ তখন বারবার হয়তো পাস্ট টেনে নিয়ে আসবে না, কিন্তু এর পরেও যদি নিয়ে আসে তখন একজন পুরুষ মানুষ হিসেবে, একজন হাজব্যান্ড হিসেবে আপনাকে একটা স্ট্রিক্ট বোল্ড রোলে আসতে হবে। একটা ভুল দিয়ে তুমি আমাকে ডিফাইন করতে পারো না, ওটা থেকে আমি অনেক দূরে চলে এসেছি, কিন্তু তুমি ওই মানুষটা যে অতীতে বাস করছো, ওটা আমরা সমাধান করেছি এবং এই ভুল আমি আর করিনি, কিন্তু তুমি যদি অতীতে বাস করতে পছন্দ করো, এটা কমপ্লিটলি তোমার রেসপন্সিবিলিটি, তুমি এটা নেবে, এই দায়ভার আমি আর নেব না। এরকম অসংখ্য প্রশ্ন আপনাদের মাথায় কাজ করে এবং যেগুলো আমরা পেয়ে থাকি। আপনার মাথায় যদি এরকম আরও কোনো প্রশ্ন থাকে, প্লিজ আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমরা আরেকদিন আমাদের এরকম এপিসোডটা আপনাদের প্রশ্ন আমাদের উত্তর নিয়ে সাজাবো।